গহনা বাড়িওয়ালা অন্ধ কাকাকে হাতে নাতে ধয়ে ফেলল। বাড়িওয়ালা অন্ধ কাকা যে চোখে দেখে তা গহনা জেনে গেল এবং সেই সাথে গহনা আয়ুষ্মানের পিসিমার রুমে গিয়ে দেখে আয়ুষ্মানের পিসিমা তো এত বছর পর আবারও তার স্মৃতিতে সিঁদুর লাগিয়েছে এবং সেই মুহূর্তে অনেক রাতে বাড়িওয়ালা অন্ধ কাকা জানকীর রুমে ঢুকলে গহনা দূর থেকে সবকিছু দেখে নেয় এবং সেই সাথে বাড়িওয়ালা অন্ধ কাকা এবং জানকীর সম্পর্কের কথা গোপনে দূর থেকে শোনার চেষ্টা করে এবং এরপর তো ঈশানের মা চাকুরি এবং আলিয়া বুদ্ধি করে গহনাকে ধরার জন্য প্ল্যান করে, কারণ তারা বুঝতে পারে যে গহনা বেঁচে আছে। শুধু তাই না, এদিকে তো আয়ুষ্মান গোপনে সেই সিক্রেট রুমে নিজেকে না বাঁচাতে পেরে তিলে তিলে শ্বাস বন্ধ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। আর এদিকে গহনা ভোলানাথের কাছে আয়ুষ্মানের জন্য প্রার্থনা করলে একটা পর্যায়ে গিয়ে আলিয়া এবং ঈশানের মা চাকুরি এসে বস্তা দিয়ে গহনাকে ঢেকে ফেলে, যার কারণে গহনাও আটকা পড়ে যায়। ঈশানের মা চাকুরি এবং আলিয়া তো বস্তাটির মুখ বেঁধে বস্তাতে করে ঈশানের মা চাকুরির রুমে গহনাকে নিয়ে যায়। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে এসেছি গহনা ধারাবাহিক নাটকের 245তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনার যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, গহনা ধারাবাহিক নাটকের 245তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন সিক্রেট রুমের ধোঁয়া তো আরও ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে এবং আয়ুষ্মান তো নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করতেছে। তার শরীরে অনেক ঠান্ডা লাগার কারণে তার সামনে একটা চাদর দেখতে পায়, যার কারণে আয়ুষ্মান তো তার শরীরের মধ্যে সেই চাদরটি জড়িয়ে নেয়। এরপর তো আয়ুষ্মান সেই সিক্রেট রুম থেকে অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই বের হতে পারে না এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গহনা জানালা দিয়ে দেখতে পারে যে বাইরে কেউই নেই, যার কারণে গহনা রুমের মধ্যে একটু রিল্যাক্স হয়। কিন্তু সেই মুহূর্তেই তো গহনার টেবিলের মধ্যে লক্ষ্য করে একটা বই দেখতে পায় এবং সেই বইয়ের মধ্যে অনেক লেখার মধ্যে একটি লাইন মার্কার কলম দিয়ে মার্ক করা, যার কারণে গহনা তখন ভাবতে লাগে কি ব্যাপার, এই বাড়িওয়ালা অন্ধ লোক তো চোখে দেখতে পারে না, কিন্তু তাহলে এই বইটি কিভাবে পড়তেছে এবং সেই সাথে মার্কার কলম দিয়ে কিভাবে এই লাইনটি মার্ক করল। গহনা তখন ভাবতেছিল ঠিক সেই মুহূর্তে বাড়িওয়ালা অন্ধ লোক সেখানে চলে আসে এবং ফোনের মধ্যে কার সাথে জানি কথা বলতেছে। সে তো কথা বলতেছে এবং গহনা তো দূর থেকে দেখতেছে। গহনা তখন ভাবে এই লোক আমাকে আবার দেখতে পাবে না তো। ঠিক তখনই আমরা দেখতে পাই গহনা একটু সাইডে লুকিয়ে পড়লে বাড়িওয়ালা অন্ধ লোক তখন ফোনের মধ্যে কথা বলে এবং দেয়াল থেকে একটা ছবি বের করে। ঠিক সেই মুহূর্তে বাড়িওয়ালা অন্ধ লোক রেডিওর মধ্যে গান দিয়ে নাচানাচি করে, যার কারণে দূর থেকে গহনা দেখে ভাবতে লাগে কার ছবি ওটা, এমন যে আঙ্কেল ছবিটি দেখে এত নাচানাচি করতেছে, আমাকে দেখতে হবে। এরপর তো গহনা বাড়িওয়ালার হাতে সেই ছবিটি দেখার চেষ্টা করলে একটা পর্যায়ে গিয়ে বাড়িওয়ালা অন্ধকাকা তো গহনাকে দেখে ফেলে এবং গহনা তো আশ্চর্য হয়ে যায় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বেচারা আয়ুষ্মান তো একদম শেষ হয়ে পড়তেছে। ধীরে ধীরে তার নিঃশ্বাস একদম ছোট হয়ে আসতেছে, সে নিজেকে কোনোভাবে বাঁচাতে পারতেছে না, যার কারণে আয়ুষ্মান বলে, গহনা, জানি না আমি কতক্ষণ বেঁচে থাকতে পারবো, তবে আমি তোমাকে অনেক ভালোবাসতাম। এই বলে আয়ুষ্মান ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই বাড়িওয়ালা অন্ধলোক তো গহনার সামনে দাঁড়িয়ে আছে এবং গহনা তো নিচে পড়ে সোফায় আশ্চর্য হয়ে আটকে পড়ে আছে এবং গহনা মনে মনে ভাবতেছে, এ কি, এ আঙ্কেল আবার আমাকে দেখতে পাচ্ছে না তো। ঠিক তখনই আমরা দেখতে পাই বাড়িওয়ালা অন্ধ লোক তো গহনার সামনে থেকে সরে যায় এবং আবারও নাচানাচি করে সে গান বন্ধ করে দেয়। গহনা তখন মনে মনে ভাবে, এ আঙ্কেল তো চোখে দেখে কিন্তু আমাদের সামনে না দেখার ভান করে কি জন্য, আরে হ্যাঁ, এখানে আমাকে বেশিক্ষণ থাকা যাবে না। এই বলে গহনা ওখান থেকে চলে যায় এবং এর পরের দিকে আমরা দেখতে পাই ঈশানের মা চাকুরি তো লাফালাফি করে আলিয়াকে বলতেছে, আলিয়া, আমি তো গহনার ভূত দুবার দেখলাম কিন্তু তোমরা তো কেউই দেখলে না। এরপর আলিয়া বলে, আমার তো মনে হচ্ছে তুমি গহনার কোনো ভূতই দেখো নাই, তুমি গহনাকেই দেখেছ এবং আমার মনে হয় গহনা বেঁচে আছে। এরপর ঈশানের মা চাকুরি এবং আলিয়া দুজনে বুদ্ধি করে কিভাবে গহনাকে ধরে ফেলা যায় এবং এর পরের দিকে আমরা দেখতে পাই আয়ুষ্মান তো নিজেকে সামলাতে না পেরে মনে মনে ভাবতেছে, আমি হয়তোবার বেশিক্ষণ বাঁচব না। গহনা, তুমি নিজের খেয়াল রাখো এবং আমাদের সন্তানকে মা বাবা দুজনেরই সাহসযোগী বড় করে তোলো। এবং তখনই আমরা দেখতে পাই গহনা আসলে অনুভব করেছে যে আয়ুষ্মানের অনেক বড় বিপদ হয়েছে, যার কারণে গহনা তো একটা পর্যায়ে গিয়ে ঠাকুরের রুমে গিয়ে ভোলানাথের কাছে প্রার্থনা করে যে আমি কেমন জানি অনুভব করতেছি যে আমার ডক্টরবাবুর অনেক বড় ক্ষতি হয়েছে এবং সে বিপদে আছে। হে ভোলানাথ, তুমি তো আমার খালি হাত কখনো ফিরাওনি, আজ তুমি আমাকে সাহায্য করো এবং সেই সাথে আমার ডক্টরবাবুকে তুমি রক্ষা করো। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই সিক্রেট রুম থেকে যে ধোঁয়া বের হচ্ছিল সেই ধোঁয়া বেরোনো বন্ধ হয় এবং এদিকে গহনা ভোলানাথের কাছে প্রার্থনা করতেই লাগে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সিক্রেট রুম থেকে আয়ুষ্মান তো ধীরে ধীরে একটু স্বস্তি অনুভব করে এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাই আলিয়া এবং ঈশানের মা চাকুরি এসে তো গহনাকে বস্তা দিয়ে ঢেকে দেয় এবং বস্তার মুখটি বেঁধে ফেলে এবং বস্তাতে করে গহনাকে চাকুরির রুমে নিয়ে যায়, যার কারণে চাকুরি আলিয়াকে বলে, আলিয়া, তুমি তো তোমার রুমেও নিয়ে যেতে পারতে, আমার রুমে কেন নিয়ে আসলে।
এরপর তো আলিয়া চাকরিকে বলে, আরে জেঠিমা, আমরা দুজন তো একসাথেই কাজ করতেছি, তো আমার রুম এবং তোমার রুম দুজনেরই তো একই রুম। এসব বলা মাত্রই তো চাকরির রুমের বাতি একদম নিভে যায়, যার কারণে চাকরি যখন বাতি খুঁজতে যায় তার মোবাইলের, এরপর চাকরি যখন বিছানা থেকে তার মোবাইলটি পেয়ে যায় এবং বাতিটি জ্বালিয়ে আলিয়াকে দেখে রুমের মধ্যে কোথাও নেই, যার কারণে আলিয়া আলিয়া বলে চিল্লালেও আলিয়াকে খুঁজে পায় না। কিন্তু হঠাৎ করে গহনামূল চাকুরির সামনে এসে সে দাঁড়ায় এবং চাকুরি তখন গহনাকে দেখে ভয় পায় না। সে তো বলে, আমি জানি গহনা তুই ভূত না, তুই তো বেঁচে আছিস, আলিয়া কোথায় গেল? ঠিক তক্ষুনি এই চাকুরি দেখতে পায় আলিয়া তো মেঝেতে একদম অজ্ঞান হয়ে পড়ে আছে, এবং ঠিক তক্ষুনি চাকুরি বস্তাটা খুলে দেখে বস্তার ভিতরে তো তিন্নিকে আটকে রাখা হয়েছে। এরপর তো ভূত সেজে থাকা গহনা চাকুরিকে ভয় দেখালে চাকুরি তখন রুম থেকে দৌড়ে পালিয়ে যায়।